এবার জানাবো খবরের বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ উপাচার্য হাসিবুর রশিদকে প্রধান আসামি করা হয়েছে। তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে প্রসিকিউশন। আদালত অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ১০ জুলাই। আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ায় সাইদ। ২০২৪ সালের ১৬ জুলাই হাত খুলে বুক চিতিয়ে দাঁড়ানো সাইদ নিহত হন পুলিশের গুলিতে। আর সেই মৃত্যু দৃশ্যের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। আন্দোলনের পোস্টার বয় হয়ে ওঠেন আবু সাইদ, যার ফলশ্রুতিতে দেশ জুড়ে উত্তাল হয়ে ওঠে সরকার পতন আন্দোলন। স্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়ে দিক বিদিক। সেই আগুনে শেষ পর্যন্ত ৫ই আগস্ট প্রকারান্তে ৩৬শে জুলাই ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পালান দেশ থেকে। ঘটনার প্রায় ১ বছর পর আলোচিত এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ। তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে প্রসিকিউশন। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। বিচার শেষ করতে বেশি সময় না নেওয়ার কথাও জানান চিফ প্রসিকিউটর। এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। একজন ব্যক্তি একই দিনে এবং প্রায় একই সময়ে ২ শহরে গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান ঘিরে নজিরবিহীন এই ঘটনায় ২টি শহরেই মামলা হয়েছে। ভুক্তভোগী যুবক সাইফুদ্দিন এমদাদ নিজে একটি মামলা করেছেন চট্টগ্রামে। এছাড়া তার পক্ষে রাজধানীতে আরেকটি মামলা করেছেন সাবেক এক ছাত্রদল নেতা। এ ঘটনায় ক্ষুব্ধ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও। মিথ্যা তথ্যের প্রমাণ পেলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ১০ মাস পর গেল ১৭ জুন চট্টগ্রামের খুলশী থানায় মামলা দায়ের করেন সাইফুদ্দিন এমদাদ, যেখানে নিজেকে পরিচয় দেন জুলাই যোদ্ধা হিসেবে। চট্টগ্রামের মামলায় আসামি ১৬৭ জন। এর মধ্যে রয়েছেন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাংবাদিক। অভিযোগে বলা হয় ২০২৪ সালের ৪ আগস্ট নিউ মার্কেটে এবং ৫ই আগস্ট ওয়াসা এলাকায় গুলিবিদ্ধ হয়ে চোখ হারান এমদাদ। এর আগে ২০ মার্চ ঠিক একই অভিযোগে ঢাকার আদালতে আরেকটি মামলা হয়, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, অভিনেতা সহ আসামি করা হয় ১৯৭ জনকে। এজাহারে বলা হয় গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় রাজধানীর পরিবাগে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এমদাদ। তার পক্ষে মামলাটি দায়ের করেন সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। এই ঘটনায় ক্ষুব্ধ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন তাদের, এও কি সম্ভব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে বা কোনো টিমকে না জানিয়ে ওভারনাইট একটা মামলা করে ফেলা, এটা আসলে সন্দেহ তৈরি করে, মানে এই মামলার ইন্টেনশন নিয়ে আর একই সময়ে ২টি জায়গায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২টি মামলা করেন, তাহলে ওই ২টি মামলার ভ্যালিডটুকু কমে যায়। এসব বিষয়ে এমদাদের সাথে কথা বলতে মুঠো ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। ঢাকার মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা রাজুর দাবি, ১ মাস ধরে এমদাদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে না। ১-১.৫ মাস যোগাযোগ নাই। আমি তারাই বললাম, তারপরে ওসি শাহবাগ বলেছে যে তুমি এসে জবানবন্দি দিয়ে যাও। সে অসুস্থ বলল, গ্রামে বলল, ঈদের পরে এসে দিবে বলল। এখন শুনতেছি সেই ১৭ জন পুলিশিতে মামলা করছে।
বিতর্কিত এই ঘটনাকে নজিরবিহীন বলছে দুর্নীতি বিরোধী ও মানবাধিকার সংস্থাগুলো। একই ভিকটিম একই দিনে ঢাকাইও আক্রান্ত হলো, চট্টগ্রামে আক্রান্ত হলো। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে গোষ্ঠী ব্যক্তি স্বার্থে অর্থ আদায়ের জন্য, লাভবান হওয়ার জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে মামলাটা করা হয়। দ্রুত তদন্ত করে সত্য রিপোর্টটা প্রকাশ করা। মিথ্যা তথ্য দিয়ে মামলা করার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা করেছে কিনা, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এখন পর্যন্ত এটা তদন্ত পর্যায়ে আছে এবং নিরীহ নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবে অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা দেখব। 2 মামলার এজাহারে সাইফুদ্দিনকে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার আলিমের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সাইফুদ্দিন অতি গুরুতর আহত, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন প্রশাসনিক শাস্তির শঙ্কায় রাজস্ব কর্মকর্তারা। সরকারের কঠোর নির্দেশে সোমবার রাজস্ব কর্মকর্তারা কাজে ফিরে গেলেও চাপা ক্ষোভ তাদের মধ্যে। তারা বলছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন থেকে সরে এসেছেন তারা। পাশাপাশি আন্দোলনে কিছু ভুল ছিল তাদের। এদিকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সবকিছু ভুলে গিয়ে আগের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন। রবিবার অন্তর্বর্তী সরকারের দিক থেকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার কঠোর নির্দেশনা দিলে শাটডাউন কর্মসূচি তুলে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার সকাল থেকে কাজে যোগ দেন রাজস্ব কর্মকর্তারা। তাতে বেশ কয়েকদিন পর সেবা চালু হলে খুশি সাধারণ মানুষও। বেশ কিছুদিন ধরে একটু ওনাদের যে সমস্যার সম্মুখীন আমরাও হয়েছি, তো আজকে ইনশাল্লাহ সব সমস্যার সম্মুখীন ওনারা ভালো সেবা দিচ্ছে আর কি। এখন তো ভালো লাগতেছে, এতদিন আমরা কাজ করতে পারি নাই, হাজার হাজার টাকা নষ্ট হয়েছে দেশের, এটা তো খুব খারাপ। আন্দোলন প্রত্যাহার করলেও রাজস্ব কর্মকর্তারা এখন আছেন প্রশাসনিক শাস্তির ভয়। আনুষ্ঠানিকভাবে কথা না বললেও অনানুষ্ঠানিকভাবে তারা জানিয়েছেন সরকারের চাপেই তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। সকালে রাজস্ব ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। সবকিছু ভুলে গিয়ে আগের মতো কাজ করার আহ্বান জানান তিনি। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। এদিকে সোমবার ছিল চলতি অর্থ বছরের শেষ দিন। এদিন সকাল 10টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। যদিও সরকারের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা আদায়। আর আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে, হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। তবে আন্দোলনে ক্ষতি হলেও রাজস্ব আহরণ গত বছরের তুলনায় বেশি হবে বলেও প্রত্যাশার কথা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার পর দেশের সব কাস্টমসে পুরো দমে কাজ শুরু হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। তবে গত 2 দিনে 19টি বেসরকারি ডিপোতে জমেছে 14,371টি রপ্তানি কন্টেইনার। চট্টগ্রাম বন্দর দিয়ে সব যাওয়ার কথা ইউরোপ কিংবা আমেরিকাতে। নির্ধারিত সময়ের পর ক্রেতারা তা নেবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আটকে পড়া রপ্তানি পণ্যের বেশিরভাগই পোশাক শিল্পের। চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। এনবিআরএ কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুখ থুবড়ে পড়া দেশের 19টি বেসরকারি আইসিডিতেও কার্যক্রম শুরু। তবে গত 2 দিনে আটকা পড়া পণ্য বোঝাই কন্টেনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে কয়েকদিন সময় লাগবে। পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ভারতের মেহেদীপুর থেকে আসছে পণ্যবাহী ট্রাক, পাশাপাশি ভারতে যাচ্ছে রপ্তানি পণ্যবাহী ট্রাক।
তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে সোনা মসজিদ স্থলবন্দর 2 দিনে প্রায় 6 থেকে 7 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। 2 দিন যে এমবিআর এর বন্ধ রয়েছে, আমাদের রেভিনিউ লস হচ্ছে। এই যে লস হচ্ছে, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? 4 দিন হয়ে গেল লোড করা, আজকে ঢুকলাম বাংলাদেশ, খুব ভালো লাগছে। গাড়িটা খালি হয়ে যাবে, তো খালি থাকলে খুব ভালো গাড়ি। এই ব্যবসা বন্ধ, উপরে আমাদের প্রায় 600-700 গাড়ি আটকা আছে। প্রতিটা গাড়িতে আমাকে ড্যামেজ দিতে হয় 2,500 থেকে 3,000 টাকা ইন্ডিয়ান ট্রাক মালিকদেরকে। পচনশীল যে মালগুলো আছে, মালগুলো নষ্ট হচ্ছে। যে দিনের যে অবস্থা, তাতে যেহেতু মাল পচনশীল, এই কাঁচামাল তো এমনি নষ্ট হয়ে যাবে। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে বন্দরে কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতি হওয়া রাজস্ব পুষিয়ে নেওয়া সম্ভব। গত 2 দিনে যেটা মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে পণ্য আসেনি, সেটা যদি আজকে যদি আমাদের যে সময়টা আছে ওর ভিতরে চলে আসে, ক্লিয়ার করে ফেললে আমরা পিছনে পড়েছি ওটা ধরে ফেলতে পারবো। কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেয় ভারতের পেট্রোপোলের সঙ্গে স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। দ্রুত সময়ে ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি, সাতক্ষীরার ভোমরা, হিলি, আখাউড়া সহ দেশের সব স্থলবন্দরে আবারও আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে বন্দরে নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ষড়যন্ত্রের নতুন ফাঁদ তৈরি করছে কয়েকটি দল। এতে সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দল আয়োজিত সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে। এটি হলে লাভবান হবে পতিত আওয়ামী লীগ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে একটি দলের সমাবেশে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, গণতন্ত্রের জন আকাঙ্ক্ষার মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে যে সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। আজকে ইসলাম ধর্ম প্রচারের নামে সংখ্যানুপাত পিআর, আমি এটা বুঝি না। ষড়যন্ত্র শুরু করছেন, এটা কিসের ষড়যন্ত্র? ইউনুসকে ক্ষমতা রাখার জন্য? প্রশ্ন এসেছে পিআর নিয়ে, অবশ্যই পিআর হতে পারে, কিন্তু পিআর কে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস। এনবিআরের আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য না। জাতীয় স্বার্থ উপেক্ষা করে পোর্ট বন্ধ করা ঠিক হয়নি। স্থবিরতা কাটিয়ে এনবিআরে আবার কাজের গতি পাওয়ায় সরকার সন্তুষ্ট। সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থে কখনো এমনটি করা উচিত না। এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে তারা বলতে পারবেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য নয়। তাদের সাথে একটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু এটা একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, সেটা যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে, অর্থাৎ হরিরামপুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে এবং এই এলাকার যত সংকট সম্ভাবনা সেসব তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে আমি হরিরামপুরের একটা ট্র্যাডিশনাল বাজার, একটা খুব ঐতিহ্যবাহী বাজার ঝিটকা বাজারে আছি এবং এই বাজারটা সম্পর্কে আজকে জানবো। সেই সাথে এই বাজারের কিছু সংকট রয়েছে, সেসব নিয়েও এখানকার যারা স্থানীয় আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের সঙ্গে কথা বলবো। এটা শুরুতেই চলে যেতে চাই একটা আপনার কাছে, যে আপনি একটু বলবেন যে এটা তো এই বাজারে বয়স কত হবে?
এটা 100 বছরের পুরনো বাজার, জিটকা বাজার, ঐতিহ্যবাহী বাজার। আচ্ছা, অনেক পুরনো। তাহলে আপনাদের অনেকেই বলছিল যে এখানকার কিছু সংকট রয়েছে, কি কি ধরনের সমস্যা রয়েছে? আমাদের এখানে সংকট রয়েছে, যেমন আমার এই 100 বছর পুরনো বাজারে ড্রেনেজ ভালো ব্যবস্থা নাই। তারপরে আপনার এখানে রাস্তার সংকট, যেমন আমার এই পুরনো বাজারে পেঁয়াজ বিখ্যাত, জিটকা বাজারের পেঁয়াজ সারা বাংলাদেশের বিখ্যাত জিটকা পেঁয়াজ। রাস্তার যানজটের কারণে এই বড় প্রবলেম ফেস করতে হয় আমাদের। তারপরে আপনার যেমন আমাদের অগ্নিসংযোগ লাগলে পারে ফায়ার ভিসেশন আমাদের এখানে নাই। আচ্ছা, আমি মোটা দাগে বলতে পারি যে যাতায়াত ব্যবস্থা এখানকার পয় নিষ্কাশন কিংবা পানি নিষ্কাশন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও ভালো না। একটু আপনার কাছে আসি, আপনি একটু বলবেন যে হচ্ছে এটা তো অনেক ঐতিহ্যবাহী বাজার, আশেপাশে কোত্থেকে এই বাজারে মানুষজন আসে? এটা আপনি অনেক ঢাকা থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, আপনার চিটাগাং থেকেও আসে, যেমন মরিচের সিজনে মরিচ টরিচ নেয়। আবার ওই দূর দূরান্ত মানুষ আছে, আমাদের ঐতিহ্য আছে জিটকা হাজারিগুড়ের, এমনি অনেক কিছুই আছে আর কি ইত্যাদি। আপনার কাছে একটু জানি এখানকার ঐতিহ্যবাহী জিনিসগুলো আসলে কি কি? হাজারিগুড়, তারপরে পেঁয়াজ, মরিচ, এগুলো বিখ্যাত। তারপরেও যে সমস্যাগুলো আছে সেগুলো রাস্তাঘাট কেমন সমস্যা হয় বর্ষাকালে বিশেষ করে বলবেন? হ্যাঁ, বর্ষাকালে সমস্যা তো হয়, চারপাশ দিয়ে পানি আসলে যাতায়াতের সমস্যা হয়। তো ড্রেন নাই, একটু বৃষ্টি নামলেই ড্রেন দিয়ে ওই যে ড্রেনগুলো আছে সেগুলো ভরে রাস্তাঘাট ভরে যায়, নোংরা হয়ে যায়, আমাদের যাতায়াত চলাচলের সমস্যা হয়ে যায়। আমি একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ছিটকা বাজার খুবই ঐতিহ্যবাহী একটা বাজার, আপনি একটু বলবেন যে এখানে কি অবস্থা, মানে আপনাদের সংকটগুলোর জায়গা কি, এখানে ঐতিহ্যবাহী কি কি পাওয়া যায়? আমাদের ছিটকা বাজার অনেক পুরানা বাজার। এখানে আমরা যারা ব্যবসা করি আমরা যেটা বুঝি সেটা হলে এই বাজারে চলাচলের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা খুবই খারাপ অবস্থান। এটা মানে রাস্তার সংকট আর কি, চওড়া রাস্তা না, খুব সাফা রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করতে গেলে আমাদের এখানে দেখা যায় যে যানজটের সৃষ্টি হয়। এছাড়া পয় নিষ্কাশন, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা মোটে নাই বললে চলে, সামান্য একটু ব্যবস্থা এটা জেলা পরিষদ থেকে আমাদের সামান্য একটু ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু পুরো বাজারটাই মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এছাড়া এখানে আর একটা সমস্যা, আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, এই 100 বছরের বাজার এখানে আছে, এর পাশেই মাত্র 250 গজ দূরে আর একটা নতুন বাজার সৃষ্টি করছে, যা নেই সরকারের কোনো অনুমোদন নাই, অনুমোদনবিহীন একটা বাজার। সেখানে তারা কিছু সংখ্যক কুলাবান এবং কিছু সংখ্যক লোকজন জোর করে সেখানে হাট বাজার সৃষ্টি করছে। সেই বাজারটা আসলে অনুমোদন নেই, কিন্তু এই ঝিটকা বাজারটা হচ্ছে 100 বছরের পুরনো বাজার এবং এখানে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, তেমন এই বাজারে বিভিন্ন সংকটও রয়েছে। স্থানীয় যারা রয়েছেন তারা এই সংকট থেকে আসলে মুক্তি পেতে চান, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। ডিবিসি এক্সপ্রেস এ পর্যন্তই। সম্প্রতি একজন উপদেষ্টা বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে বন্দুকের ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা এটা বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন।